আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। শেষ হচ্ছে না তেলের জন্য পাম্পে পাম্পে অপেক্ষার প্রহর, তদারকিতে কর্মকর্তা নিয়োগ, ডিপোতে বিজিবি মোতায়েন। আমদানির অর্থের জন্য আইএমএফ, বিশ্বব্যাংক, এডিবি, আইডিবির সঙ্গে যোগাযোগ, বাজেটে জ্বালানি নীতি নিয়ে নতুনত্বের কথা জানালেন উপদেষ্টা। আবারও বদল হচ্ছে পুলিশের পোশাক, বেছে নেওয়া হবে আগের যে কোনো একটি, জানালেন মন্ত্রী। বাহিনী ধ্বংসের জন্য আওয়ামী লীগকে দোষারোপ। রাজশাহী মেডিকেলে শিশুদের আইসিইউ সংকট, অপেক্ষায় থাকতে থাকতে 2 সপ্তাহে মৃত্যু 44 জনের, রেফার করা হচ্ছে রংপুর, খুলনা থেকেও। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জ্বালানি ব্যবস্থাপনা কার্যক্রম তদারকি ও সমন্বয়ের লক্ষ্যে দেশের প্রত্যেক পেট্রোল পাম্পে একজন করে কর্মকর্তা নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। তাছাড়া তেল সরবরাহ নিশ্চিতে সারা দেশের 19টি ডিপোতে বিজিবি মোতায়েন করা হয়েছে। রাজধানীতে আজও কাটেনি চালক ও যানবাহন মালিকদের ভোগান্তি। সকাল থেকে বেশিরভাগ ফিলিং স্টেশনেই সরবরাহ বন্ধ ছিল। সকাল 9টার পর ডিপো থেকে তেল আসতে শুরু করলে আবারও চালু হয় বিক্রি। তবে মজুদ শেষ হলেই বন্ধ হয়ে যাচ্ছে সরবরাহ। প্রায় সব পাম্পেই দীর্ঘ লাইন, কোথাও ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে। অবশ্য পাম্প মালিক ও কর্মচারীদের অভিযোগ, অনেক যানবাহনে পর্যাপ্ত জ্বালানি থাকা সত্ত্বেও চালকরা লাইনে দাঁড়িয়ে আছেন। কৃত্রিম সংকট রোধে দেশের বিভিন্ন স্থানে মজুতদারদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে প্রশাসন। চট্টগ্রাম, মৌলভীবাজার সহ সারা দেশে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ডিজেল, অকটেল, মোবিল ও এলপিজি গ্যাস জব্দ সহ জরিমানা করা হয়েছে। তেল তো পাওয়া যাচ্ছে না। আমি তো বাটা থেকে আসছি, বাটার ওদিকে পাম্প বন্ধ, তো এটাতে নিলাম 1-1.5 ঘন্টা ধরে দাঁড়ানো লাইনে। এখন ফাইনালি তেল পাবো আর কি ভাই, এই আর কিছু না, ভোগান্তি ভাই, আর কিছু না। তেল পাই নাই, পাম্প বন্ধ, পূর্বাচল গেছে ওখানে বন্ধ, পরে একটা ট্রিপ নিয়ে এখানে আসছি, এখানে সিরিয়াল দেখি দিতেছে, তেল দিতেছে, যে কারণে এখানে আসছি। দর্শক, জ্বালানি তেলের খোঁজ খবর রাখছেন আমাদের সহকর্মীরা, আমরা সেই খবর জানবো তাদের কাছ থেকে। শুরুতেই যাচ্ছি রেদওয়ান আহমেদের কাছে, তিনি আছেন রাজধানীর কুড়িল এলাকায়। রেদওয়ান, পাম্প তদারকিতে কর্মকর্তা নিয়োগের বিষয়ে চালক মালিকদের প্রতিক্রিয়া কি একটু জানতে চাই। লোপা, সরকারের এমন সিদ্ধান্তে কিন্তু পাম্প মালিক এবং ভোক্তা সবাই কিন্তু আসলে এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। কেননা সকাল থেকে আমরা দেখেছিলাম যে পাম্পগুলোতে দীর্ঘ সারি এবং ভোক্তাদের অভিযোগ যে তারা তাদের প্রয়োজন মতন কিন্তু যে জ্বালানিটুকু সেটি পাচ্ছেন না। মালিকরা যেটি অভিযোগ করছেন যে অনেকেই আসলে পর্যাপ্ত পরিমাণ। কিছুদিনের মধ্যে জ্বালানি তেলের সরবরাহ বাড়বে, তবে আমদানি ব্যয় নিয়ে চাপ কমবে না। দরকার হবে বাড়তি অর্থ, যার যোগানে বিদেশি সহযোগীদের দ্বারস্থ হচ্ছে সরকার। বাজেট সহায়তা নিয়ে আইএমএফ এর পাশাপাশি আলোচনা হয়েছে বিশ্বব্যাংক, এডিবি ও আইডিবির সাথে। প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা জানালেন, মূল্যস্ফীতি না বাড়াতেই আপৎকালীন এই কৌশল, যার বিস্তারিত থাকবে আগামী বাজেটে। নতুনত্ব আসবে জ্বালানি নীতি নিয়েও। জ্বালানি তেলের জন্য এমন অপেক্ষা এখন প্রতিদিনের দৃশ্য। পেট্রোল পাম্পের সামনে মোটর গাড়ির দীর্ঘ সারি, মূল চাহিদা ডিজেলের। পাশেই নিজস্ব গাড়ি আর বাইকের অকটেন মিলবে কিনা তা অনিশ্চিত। তাই তেলের ট্যাঙ্কার দেখলেই হুমড়ি খেয়ে খোঁজ নিচ্ছেন চালকরা। বাংলাদেশের জীবন যেন অকটেন আর ডিজেলের মাঝখানে আটকে গেছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ আরো লম্বা হোক কিংবা থেমে যাক, জ্বালানি তেল নিয়ে মাথা ব্যথা যে সহসাই থামছে না, এটি বেশ স্পষ্ট। এবং সেই তেলও যে বাড়তি দামে আমদানি করতে হতে পারে, সেই পূর্বাভাসও মিলছে নানা মহলে। এমন অবস্থায় এই অর্থের যোগান নিশ্চিত করতে বিদেশি সহযোগীদের কাছ থেকে প্রায় $2 বিলিয়ন অর্থ সহায়তা নিশ্চিত করতে কাজ করছে সরকার। 18 কোটি মানুষের বাংলাদেশে সিংহভাগ তেলই আমদানি নির্ভর। ক্রুড আর রিফাইন্ড ফুয়েল আমদানিতে বছরে খরচ হয় প্রায় $1000 কোটি। গবেষণা সংস্থা জিরো কার্বন অ্যানালিটিক্স জেটসিএ বলছে, মার্চে বাংলাদেশ 2,93,000 টন ডিজেল আমদানির পরিকল্পনা করলেও এখন পর্যন্ত বাতিল হয়েছে 60,000 টনের অর্ডার। মধ্যপ্রাচ্য সংকট চললে বার্ষিক জ্বালানি আমদানি ব্যয় প্রায় $500 কোটি বাড়তে পারে, যা 2025 সালের তুলনায় 40% বেশি। সংকট মোকাবেলায় সরকারকে নতুন ঋণের আশ্বাস দিয়েছে একাধিক বিদেশি সহযোগী। গেল সপ্তাহে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর প্রতিনিধি দলের সাথে আলোচনা হয়েছে $130 কোটি ছাড় নিয়ে। $50 কোটি বাজেট সহায়তা অনুমোদন দিয়ে রেখেছে এশীয় উন্নয়ন ব্যাংক, এডিবি, যা পরে বেড়ে 75 বা 100 কোটি ডলারও হতে পারে। $210 কোটি ঋণ দিতে চায় ইসলামী উন্নয়ন ব্যাংক, আইডিবি। বিশ্বব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান আইএফসি থেকে আসতে পারে আরো $50 কোটি। আমাদের উপরে আন্তর্জাতিক সকল প্রতিষ্ঠানের আস্থা তৈরি হয়েছে, কিন্তু আমরা কি উত্তরাধিকার সূত্রে পেয়েছি যে ঝুঁকির যে লেভেল সেটা ছিল, আগে ছিল হচ্ছে লো, এখন সেটা মিডিয়ামে চলে গেছে পতিত সরকারের সময়। তার মানে হচ্ছে কি, আস্থা বাড়ছে
এবং ক্রেডিট রেটিংয়ের ক্ষেত্রেও কিন্তু 2 অন্তর্বর্তীকালীন সরকারের সময় নিচে নেমে গেছে। তার মানে আস্থার মাধ্যমে বিনিয়োগের মাধ্যমে উৎপাদনের মাধ্যমে। শিশু ওয়ার্ডে আইসিইউ সংকট, আছে দীর্ঘ সিরিয়াল। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে অপেক্ষায় থাকতে থাকতেই তাই প্রতিদিন মৃত্যু হচ্ছে শিশুদের। হিসাব বলছে গেল 2 সপ্তাহে এভাবে মারা গেছে 44 শিশু। রংপুর ও খুলনা বিভাগের সরকারি হাসপাতালগুলোতে শিশুদের পর্যাপ্ত আইসিইউ সুবিধা না থাকায় গুরুতর রোগীদের রামেক হাসপাতালে পাঠানোয় চাপ বেড়েছে। পরিস্থিতি মোকাবেলায় শিশু আইসিইউ সংখ্যা বৃদ্ধির তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। এছাড়া মাঝপথে থেমে থাকা বিশেষায়িত শিশু হাসপাতালের কাজও সম্পন্ন করা জরুরি বলে মনে করেন তারা। সন্তানের নিথর দেহে পাগলের মতো চুমু খাচ্ছেন বাবা মা। চোখের সামনে সন্তানের এমন বিদায় মেনে নিতে পারছেন না তারা। গুরুতর অবস্থায় 3 দিন ধরে আইসিইউ এর জন্য এক দীর্ঘ অপেক্ষা। কখন আইসিইউতে একটা সিট খালি হয়, কিন্তু সিরিয়াল আসার আগেই শুক্রবার অসহায় বাবা মায়ের চোখের সামনে মৃত্যুর কোলে ঢলে পড়ে 8 মাসের শিশু আব্দুর রহমান। খুবই অব্যবস্থাপনা, নার্সের সংখ্যা খুবই কম, ডাক্তার কম। বৃহস্পতিবার 26 তারিখ, আজকে 27 তারিখ, আজ 2-3 দিন যাবত কোনো বড় ডাক্তার নাই। আর ডায়রিয়ার রোগী, হামের রোগী, নিউমোনিয়ার রোগী সব একই সাথে। একটা অসুখ নিয়ে আসলে 10টা অসুখ তৈরি হয়ে যাচ্ছে। হাম ও নিউমোনিয়ায় আক্রান্ত শিশু আব্দুর রহমানকে গত 1 মাস আগে রামেক হাসপাতালে ভর্তি করে রাজশাহীর দুর্গাপুর উপজেলার কৃষক বাবা মাসুদ রানা। 1 মাস 3 দিন পরে মারা গেছে বুকের ধন। ঈদের 3 দিন আগে ছুটি দিছিল, বাচ্চার ঘর না ভালো হইতে ছুটি দিছিল। ছুটি দেওয়ার পর আইসি রয়েলে ভর্তি হয়েছিলাম, ও আবার 10-এ আসছি। রামেক হাসপাতালে শিশুদের আইসিইউ নিয়ে এই সংকট তীব্র হয়ে উঠেছে। শিশুদের নিয়ে অপেক্ষামান অভিভাবকরা উদ্বিগ্ন। আবারও বদল হচ্ছে পুলিশের পোশাক, বেছে নেওয়া হবে অতীতের ঐতিহ্যবাহী যে কোনো একটি। রাজশাহীতে একথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সকালে সারদায় পুলিশ একাডেমিতে অনুষ্ঠিত 43তম বিসিএস সহকারী পুলিশ সুপারদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগদান তিনি। এ সময় পুলিশ বাহিনীকে ধ্বংস করার জন্য আওয়ামী লীগকে দোষারোপ করেন মন্ত্রী। তিনি জানান, স্বাধীন ও শক্তিশালী পুলিশ সংস্কার কমিশন গঠনে কাজ করছে সরকার। গৌরব ও শৃঙ্খলার আবহে রাজশাহীর সারদায় পুলিশ একাডেমিতে অনুষ্ঠিত হল 43তম বিসিএস সহকারী পুলিশ সুপারদের সমাপনী কুচকাওয়াজ। নজর কেড়েছে তাদের পরা নতুন পোশাক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। বলেন, নতুন পোশাক নিয়ে পুলিশ সদস্যদের অসন্তোষ দেখা গেছে, তাই পরিবর্তনের কথা ভাবছে সরকার। বর্তমানের যে পোশাক, এই পোশাকে পুলিশ বাহিনী সন্তুষ্ট নয়। সুতরাং যাতে আমাদের আগের ঐতিহ্যমণ্ডিত যে কোনো একটি পোশাক বাংলাদেশ পুলিশ বাহিনী পায়, সেজন্য সরকারের সর্বোচ্চ মহলে আমরা আলোচনা করে একটি